প্রথম দফার বন্যার রেশ কাটার আগেই গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি আবারও বেড়ে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে কিছু এলাকা প্লাবিত হতে পারে। এদিকে রোববার রাতে তিস্তা নদীর গজলডোবার ব্যারেজ থেকে 2256 কিউসেক পানি ছেড়েছে ভারত। এর ফলে ভারত সীমান্তে মেখলিগঞ্জ এলাকায় তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি সেচ দপ্তর। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিব এবং কিছুদিনের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার। জনাব আহসান হাবিব, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। প্রথমেই তিস্তার অংশের নিয়ে কথা বলতে চাই। তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, গজলডোবায় ভারতীয় অংশে তারা পানি মৌসুমে যেহেতু বেশি বৃষ্টি হচ্ছে পানি ছেড়ে দিয়েছে। এর ফলে সর্বশেষ অবস্থা জানতে চাই তিস্তা নদীর পানি বৃদ্ধির কি অবস্থা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। শুরুতেই বলে রাখি, তিস্তা একটি খরস্রোতা পাহাড়ি নদী, অর্থাৎ তিস্তার উজানে হিমালয় পর্বতশৃঙ্গ অবস্থিত, আপনারা জানেন। আর আমাদের ভৌগোলিক বাস্তবতায় এই পাহাড়ি এলাকায় বাংলাদেশে দেখা যায় যে 3 থেকে 4 মাস 80 থেকে 90% বৃষ্টিপাত সংঘটিত হয়। অর্থাৎ এই সময়ে খুব দ্রুততম সময়ের মধ্যে পানিটা তিস্তায় চলে আসে পাহাড়ি এলাকা থেকে। ফলে এখানে যেটা বলছেন যে বাঁধ খুলে দেওয়ার চেয়ে মূল যে বিষয়টা, যখন বৃষ্টিপাত অত্যাধিক সংঘটিত হয় বর্ষাকালে, তখনই তিস্তায় পানিটা বৃদ্ধি পায়। তবে আমরা বর্তমান সময়ের প্রেক্ষিতে যেহেতু প্রযুক্তিগত উৎকর্ষ সাধিত হয়েছে, আমরা সেই পূর্বাভাসটা, বৃষ্টিপাতের বিষয়টাকে মাথায় রেখে পানি উন্নয়ন বোর্ড বন্যা সতর্কীকরণ কেন্দ্র আমাদের পূর্বাভাস ব্যবস্থা চালু করেছে এবং আমরা 48 ঘন্টার খুবই নিখুঁতভাবে পূর্বাভাস দিতে পারি এবং তার আগেও সম্ভাব্য কিছু পূর্বাভাস জারি করা হয়। যেমন দেখা যাচ্ছে যে 48 ঘন্টায় বৃষ্টিপাতের এবং কিছু কিছু ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হচ্ছে যে একটা স্বল্প মেয়াদী একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এটাই আর কি এখানকার ভৌগোলিক বাস্তবতা। আরেকটি বিষয় যেটা আহসান হাবিব আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে তিস্তা ব্যারেজ 615 মিটার দীর্ঘ যে তিস্তা ব্যারেজ করা হয়েছে বাংলাদেশ অংশে, তিস্তা নদীর বাংলাদেশ অংশে, সেটা মূলত আমরা যদি বলি লালমনিরহাটে। এর ফলে এই যে অতিরিক্ত পানি আসছে ভারতীয় অংশ থেকে, ব্যারেজ খুলে দেওয়ার পরে যে পানি আসছে, তিস্তা ব্যারেজের একটা বড় উদ্দেশ্য হচ্ছে সেই পানিগুলো এই মুহূর্তে সংরক্ষণ করা, পরে শুষ্ক মৌসুমে এগুলো ব্যবহার করা। এখন যে পানি আসছে সেটা কি সেই সংরক্ষণের চেয়ে বেশি, যার ফলে বন্যার সংখ্যা দেখা দিচ্ছে? আমি আবারও বাস্তবতাটা বলি যে আমাদের ভৌগোলিক অবস্থায় 3 থেকে 4 মাস কিন্তু বৃষ্টিপাত হয়। আমি যেটা বললাম 80 থেকে 90%। অর্থাৎ এই বর্ষাকালে এই পানিটা সংরক্ষণ করা এটা বাস্তবসম্মত না। অত বড় রিজার্ভার আমাদের জনবহুল দেশে বানানো এটা খুব একটা বাস্তবসম্মত বিষয় নয়। তবে সারা বছরে যে পানিটা প্রবাহিত হয়, আমরা বন্যার শেষের দিকে গিয়ে কিছু পানি ধরে রাখি এবং পাহাড়ি এলাকার বরফ গলা যে পানিটা আসে এটাকে আমরা সংরক্ষণ করে প্রায় 45 থেকে 60 হাজার হেক্টর জমিতে ভূপরিস্থ পানি দ্বারা সেচ কার্য পরিচালনা করে থাকি। আর যখন বন্যাকালীন সময়, যেহেতু খুবই অতিবৃষ্টি দেখা দেয় পাহাড়ি, যেটা আমরা ফ্ল্যাশ ফ্লাড বলি, আকস্মিক বন্যা বলি, এই বন্যাকালীন সময়ে কিন্তু গেটের সবগুলো কপাট উন্মুক্ত থাকে যাতে যে কোনো পরিস্থিতিতে গেটের জন্য ঝুঁকি তৈরি না হয়। পাশাপাশি বন্যাকালীন সময় কিন্তু চাষাবাদটা হয় না, সে কারণে আমাদের এই পানিটার প্রয়োজন হয় না, ফলে সবগুলো গেট কিন্তু উন্মুক্তই থেকে যায়। জনাব আহসান হাবিব, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে আবারও আসবো এই বিষয়ে, তিস্তা ব্যারেজের কার্যকারিতা নিয়ে। আপনি বলছিলেন যে রিজার্ভার আছে সেটি রিজার্ভারটি যথেষ্ট বড় নয়। আমি আসবো এই বিষয়ে আলোচনা করতে। আমি একটু যেতে চাই জনাব মামুন হাওলাদারের কাছে, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। জনাব হাওলাদার, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বলছিলাম যে বন্যার রেশ কাটাতে না কাটাতে কয়েকদিনের ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে আবারও সিলেট অঞ্চলে বন্যার প্রকোপ দেখা দিয়েছে। সর্বশেষ অবস্থা কি একটু আপনার কাছে জানতে চাই।
জি, ধন্যবাদ। সুনামগঞ্জে আজকে সকাল 12টায় সুরমা নদী পানির লেভেল ছিল আপনার 7.92 মিটার, অর্থাৎ এটি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং গত 24 ঘন্টায় সুনামগঞ্জে আমাদের 170 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি এই যে উড়জানের চেরাপুঞ্জি, যেটার উপর আসলে সুনামগঞ্জে বন্যাটা নির্ভর করবে, সেখানে 313 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো এই 313 মিলিমিটার বৃষ্টিপাত এবং সুনামগঞ্জে 170 মিলিমিটার বৃষ্টিপাত কারণে গত 24 ঘন্টায় প্রায় 38 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আসলে আমাদের এই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো আগামী 48 ঘন্টা আমাদের আবহাওয়া পূর্বাভাস বন্যা পূর্বাভাস সতর্ক কর্তৃক যেটা পূর্বাভাস দেওয়া আছে, সেটা হচ্ছে যে আমাদের সুনামগঞ্জে 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং উজানেও একই অবস্থা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। সেই কারণে কিন্তু আসলে আগামী 48 ঘন্টা একটি মানে আমাদের জন্য একটা একটা ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করতে পারে। কারণ যদি এখানে যদি আমাদের 300-র উপরে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এবং সুনামগঞ্জে যদি অতি বৃষ্টিপাত হয়, তাহলে এখানে একটা বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। এর ফলে সুনামগঞ্জের যে নিম্ন অঞ্চলগুলো আছে, সেখানে সেই বাড়িগুলোর যে পানি প্রবেশ করতে পারে। পাশাপাশি যে রাস্তাঘাট আছে যে ওগুলো তলিয়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে ঠিক এই মুহূর্তে বিভিন্ন এলাকার যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে, বন্যা সেক্ষেত্রে সাধারণ মানুষের যারা দুর্গত ব্যক্তি আছেন তাদের সাহায্য সহযোগিতার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে? জনাব হাওলাদার। জি, আমরা ইতিমধ্যেই আমাদের যে আমাদের জেলার যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, তাদের সমন্বয়ে আমরা সবাই মিটিং করেছি জেলা প্রশাসনের সভাপতিত্বে। সেখানে আমাদের সিদ্ধান্ত নেওয়া আছে যে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে যাদের বাড়িঘর নিচু এলাকায় তারা যেন রাস্তায় নেমে চলে যায়, এবং সেক্ষেত্রে উপজেলা প্রশাসন আছে তারা তাদেরকে সহযোগিতা করবে। পাশাপাশি যে তাদের শুকনো খাবার এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অন্যান্য যাতায়াতের জন্য সেগুলো আমাদের উপজেলা থেকে বিভিন্নভাবে সংরক্ষণ মজুত করা আছে, এবং এগুলো তাদের মাঝে বিতরণ করা হবে। এবং বন্যা পরিস্থিতি না হওয়া পর্যন্ত তাদেরকে যতটুকু সার্বিক সহযোগিতা দরকার, সেটা আমাদের উপজেলা প্রশাসন প্লাস জেলা প্রশাসনের সহযোগিতায় এগুলো নিশ্চিত করা হচ্ছে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই জনাব আহসান হাবিব, আপনার কাছে যেতে চাই। আহসান হাবিব, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে তিস্তা ব্যারেজের যে পানি ধারণ ক্ষমতা, সেটা আসলে যথার্থ নয় আপনি বলছেন, কারণ ভৌগোলিক কারণে যে পরিমাণ পানি আসে অধিকাংশ সময় আসলে পানি বেশি থাকে। তাহলে শুষ্ক মৌসুমে আসলে এত সংকটটা কেন দেখা দিচ্ছে? বারবার বলা হচ্ছে শুষ্ক মৌসুমে যে পানি তিস্তা নদীতে পাওয়া যাচ্ছে না। আমি আরেকটু পরিষ্কার করি, যেটা বললেন যে ধারণ ক্ষমতা পর্যাপ্ত নয়, বিষয়টা সরাসরি এরকম না, এটা আমি বোঝাতে চাই নাই। সেটা হলো যে নদীর বাস্তবতায় কিন্তু এরকম না যে আমি বর্ষাকালে পানিটা ধরে রাখবো, সারা বছর ওই পানিটা ব্যবহার করব, বিষয়টা কিন্তু এরকম না। কারণ এটা অনেক খরস্রোতা ঢালু নদী, অর্থাৎ অন্যান্য নদীর থেকে পার্থক্য হলো এর ঢাল অনেক খারাপ। যদি ব্রহ্মপুত্র বলি 6 সেন্টিমিটার পার কিলোমিটার এর বেডের ঢাল, তিস্তায় সেখানে উজানের দিকে 50 সেন্টিমিটার, মানে আমাদের বাংলাদেশ অংশের উজানে। সো এই পানিটা ধরে রেখে যে সারা বছর আমি রাখতে পারবো এরকম না, কারণ এটা বালি এবং নিচে হলো অনেক কোর্স ম্যাটেরিয়াল, অর্থাৎ পানিটা চোয়া ভাটির দিকে যাবেই। তো আমরা যেটা করে থাকি যে এই পানিটা সারা বছরই প্রবাহিত হয়, সেটা ড্রাই সিজনে কমে যায়। তো যে পানিটা আসে আমাদের কিন্তু সেচের ক্রাইসিস হয় না বর্তমান সময়ে। আমরা খুব ভালোভাবে আমাদের যে সেচযোগ্য এলাকা আছে পুরো এলাকাতেই কিন্তু আমরা সেচ কার্য পরিচালনা করতে সক্ষম হচ্ছি। আর বর্ষাকালে এটা যেহেতু এই 3 থেকে 4 মাস বন্যাকালীন সময় এবং খুবই অতিবৃষ্টি হয়, এই সময়টা আমাদের 44টা গেট পুরাটাই উন্মুক্ত থাকে পানিটা স্বাভাবিকভাবে নেমে যাওয়ার জন্য। ধন্যবাদ জনাব আহসান হাবিব। আমাকে একটা বিরতি নিতে হবে, বিরতির পর আমরা আবার কথা বলবো আপনার সাথে। জনাব মামুন হাওলাদার, আপনি আমাদের সাথে থাকবেন, বিরতির পর আবারও কথা বলবো আমরা। আমাদের সাথে আছেন রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আহসান হাবিব এবং সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছেন। মামুন হাওলাদার, আপনার কাছে যেতে চাই। আমরা বলছিলাম যে একটি বন্যার রেশ কাটাতে না কাটাতে আরেকটি বন্যার আশঙ্কা সিলেট অঞ্চলে প্রায়শই দেখা যাচ্ছে।
এর একটা বড় কারণ এমন যে যেটা প্রায়শই পরিবেশবাদীরা বলছেন যে হাওর অঞ্চলে বেশ কিছু সড়ক নির্মাণ হয়েছে, বাঁধ নির্মাণ হয়েছে, এগুলো এটা অনেকটাই পরিবেশের জন্য আসলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। তারই ফলাফল কি বারবার বাদ এইরকম বন্যা? মামুন হাওলাদার। মনে রাখি যে অবস্থিত এলাকা হাওরে বড় একটা বেসিন এলাকাটা। তো এখানে আমাদের যে ডুবন্ত বাঁধ রয়েছে, ডুবন্ত বাঁধগুলো কিন্তু এই মৌসুমে এই সময় কিন্তু পানি নিচে থাকে। তো এই সময়টাতে হাওরের যাতে পানিগুলো নদীর পাশাপাশি এর যে ইয়ে আছে ফ্লাড প্লেন আছে, এই ফ্লাড প্লেন দিয়ে যেন দ্রুতই ডাউনস্ট্রিমে চলে যেতে পারে, সেই জন্যই কিন্তু আসলে এখানে আমরা সুনামগঞ্জে আমরা ডুবন্ত বাঁধ নির্মাণ করেছি। এবং এখানে যেটা শোনা যাচ্ছে যে আরো একটা বিষয় লক্ষণীয় যে আমাদের কিন্তু সুনামগঞ্জে কিছু কিছু জায়গায় নাকি আমাদের অল ওয়েদার রোড নির্মাণ করা হয়েছে। তো এই যে আমাদের ফ্রিকুয়েন্টলি যে বন্যা হচ্ছে, এই জন্য আমি মনে করি যে আসলে আমাদের সুনামগঞ্জে এই মৌসুমী বন্যাটা একটু হ্রাস করার জন্য একটি স্টাডি দরকার, ফিজিবিলিটি স্টাডি দরকার, যে রোডসাইড এলবিডি, পানি উন্নয়ন বোর্ড এবং আরো যারা রোড নিয়ে কাজ করে থাকেন, যেসব সমস্ত সরকারি সংস্থা রয়েছেন, সবাইকে সমন্বয় করে কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করা দরকার। এবং ফিজিবিলিটি স্টাডি করে আইডেন্টিফাই করা দরকার যে আসলে মূল সমস্যাটা কোন জায়গায়। এবং যদি এক্ষেত্রে যদি এরকম হয় যে আমাদের যে অল ওয়েদার রোড গুলো আছে বা সম্পাদক রোড আছে, এগুলোর উপর দিয়ে যেন বা এগুলো দিয়ে যেন পর্যাপ্ত পরিমাণে পানি ডাউনস্ট্রিমে চলে যেতে পারে, সেই জন্য কিছু সুপারিশ আমি মনে করি যে ফিজিবিলিটি মাধ্যমে এটা বের করা দরকার। তাহলে হয়তো এটা একটা সলিউশন। অনেক ধন্যবাদ জনাব মামুন হাওলাদার। জনাব আহসান হাবিব, আপনার কাছে ঠিক একই রকম প্রশ্ন জনাব মামুন হাওলাদারকে আমি যেটা করেছিলাম, সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী বিভিন্ন মনুষ্য সৃষ্ট স্থাপনা নদীকে শাসনের জন্য করা হচ্ছে, কখনো কখনো সমুদ্র শাসনের জন্য করা হয়, এগুলো একটা বিরূপ প্রতিক্রিয়ার কথাই বলছেন। সেক্ষেত্রে আমরা যদি বাংলাদেশকে বলি, যেহেতু একটা বদ্বীপ এলাকায়, এখানে পানি নদী নিয়েই থাকতে হবে, একটা ভালো দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা উচিত কিনা, এবং সেটা কেমন হওয়া উচিত যাতে এই বন্যার সাথে মানুষ আসলে টিকে থাকতে পারে, সেই বিষয়গুলো একটু জানতে চাই সংক্ষেপে আপনার কাছ থেকে। জি, ধন্যবাদ। আসলে আমি একটু আগে বলছিলাম যে বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতা একটু ভিন্ন। যেমন অনেক আদিকাল থেকে আমরা কিন্তু বন্যার সাথে নিয়ে বসবাস করে আসছি। এমন না যে পূর্ববর্তী সময়গুলোতে বন্যা ছিল না, এখন দেখা দিচ্ছে, বিষয়টা এমন না। আর যেটা বললেন যে উন্নয়ন কর্মকাণ্ড, আমাদের যদি দেখেন যে নদ নদীর দৈর্ঘ্য বাংলাদেশে প্রায় 22,000 কিলোমিটার, ছোট বড় সব মিলিতভাবে। তাহলে এর যদি উভয় পার আমরা চিন্তা করি, প্রায় 44,000 কিলোমিটার। আমরা কিন্তু মাত্র 1,500 কিলোমিটার জায়গায় নদী তীর সংরক্ষণ কাজ করতে পেরেছি। অর্থাৎ কিভাবে এই জায়গাগুলো আমরা সিলেক্ট করছি, যেগুলো অতি প্রয়োজনীয়, আমাদের অর্থনৈতিক গুরুত্ব বহন করে, সেই জায়গাগুলোকে বিবেচনা করে আমরা কিন্তু এই পরিকল্পনাগুলো নেই, যেগুলোর অর্থনৈতিক মূল্য, যোগাযোগ ব্যবস্থা বা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ঝুঁকিতে না পড়ে এই জায়গাগুলো। একইভাবে বন্যা নিয়ন্ত্রণ বাদও যেগুলো করি, এগুলো কিন্তু আমরা প্লাবন ভূমিতে গিয়ে করি না। দেখবেন না অনেক সময় দাবি ওঠে চরাঞ্চল বা নিম্নাঞ্চলে বাঁধ নির্মাণ করা হোক। জনসাধারণ চায় যে তারা বন্যা না আসুক, শুকনা জায়গায় তারা বসবাস করুক, কিন্তু আমরা সেই জায়গাগুলো স্টাডি করে সেই জায়গায় আনি না, কারণ জীববৈচিত্র্য এবং পরিবেশের দিকটা আমাদের বিবেচনা করতে হয়। আমরা যে জায়গাগুলোর অর্থনৈতিক ভ্যালু, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ব্যবস্থা আমাদের সচল রাখতে হয়, সেই জায়গাগুলো কিন্তু বন্যা সুরক্ষা প্রদান করে থাকি। তো একইভাবে আমাদের এই পুরো বিষয়টাই দেখতে হয়। পরিবেশ, যেমন আপনি যদি একটা ইটের বিল্ডিংয়েও বসবাস করেন, সেটাও কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর, কারণ একটা ইট পুরাইতেও তো সেখানে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। অসংখ্য ধন্যবাদ জনাব আহসান হাবিব। জনাব মামুন হাওলাদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে শেষ করতে হচ্ছে।